নমস্কার, কেমন আছেন সবাই? দারুণ অগ্নির্বাণের সঙ্গে আমরা কিন্তু প্রতিটা দিন কাটাচ্ছি, তাই না? আর সারাদিন এই দাবদাহে দারুণ অগ্নিবাণের আঘাতে আমরা জর্জরিত হইনি। আমরা এখনো আছি মাথা শির উঁচু করে, শির নত করিনি এই দারুণ অগ্নিবাণের কাছে। হ্যাঁ, সারাদিন ধরে পেশেন্ট দেখেছি। পেশেন্টরা যদি এই দাবদাহের মধ্যে আসতে পারে, তাহলে আমরাও আছি, আমরা তো আছি। গতকালকের শোটা আবার মনে করে দিই আপনাদের, ওটা ফেসবুক এবং ইউটিউবে আছে। যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন, যারা বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের গতকালকের ইউটিউবে যে অনুষ্ঠানটা ছিল সেটা তো রয়ে যায়, প্রতিদিনের জন্য রয়ে যায়। তো আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ এই গরমের মধ্যে ঘরোয়া উপায় ভালো থাকার অনেক অনেক আমরা টিপস দিয়েছি, ভালো থাকা যায় ওগুলো। এই গরমের মধ্যে হয়তো অনেকের মাথায় আসছে না, কিন্তু আমরা জানতাম এই গরমের মধ্যে দই দিয়ে, টক দই দিয়ে, বেলের পানা, পাকা বেল দিয়ে, এটা যে পেটকে ভীষণভাবে শরীরকে ঠান্ডা করে, এটা আমরা জানতাম, কিন্তু এই গরমের সময় হয়তো কারোর মাথায় আসছে না। হ্যাঁ, তা এইরকম নিয়ে সিরিয়ালি অন্তত 10 থেকে 15 রকমের টিপস, যেগুলো একদম রিয়েল, কাজ করেই, শুধু মনে করিয়ে দিয়েছি। আপনারা জানতেন, সেগুলোকে আরেকবার রিমাইন্ডার দেওয়া হয়েছে। গতকালকের শোটা ভেরি ইম্পর্ট্যান্ট শো ছিল, আবার বলে দিচ্ছি। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা আবার এখনই চেক করে দেখে নিতে পারেন, কারণ আমরা মাই টিভি চ্যানেলে অলরেডি অনুষ্ঠান দেখতে পাচ্ছি আমরা। তো সেই মাই টিভি চ্যানেলে অনুষ্ঠানে আপনারাও এন্ট্রি নিয়ে নিন। টিভিতেই দেখতে হবে এর কোনো মানে নেই, আপনারা মোবাইল ফোনের মাধ্যমেও দেখতে পারেন, কারণ আজকের শুরুটাই ছিল দারুণ অগ্নিবাণের। আমাদের রবি ঠাকুরও এমন গরমের কথা মানে ক্ষণে ক্ষণে আমাদের মনে করিয়ে দিয়ে গিয়েছিলেন, যে যখন পড়বে না তোর মনে আর কি, তখন আমারে করো মনে। তাই যখন আমরা ভুলে যাব রবীন্দ্রনাথকে, তখন এই দারুণ অগ্নিবাণ আমাদের মনে করিয়ে দেবে। হ্যাঁ, রবি ঠাকুরও একবার উল্লেখ করে গিয়েছিলেন যে এমন দাবদাহ মানব জীবনে আসতেই পারে। তো লড়াই করে বাঁচব, লড়াই 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 চাই, আর লড়াই করেই বাঁচতে চাই। এইভাবেই বাঁচতে হবে আমাদের, আমাদের কোনো উপায় নেই। আপনি এসি দোকানে গিয়ে ব্ল্যাকে হয়তো এসি কিনছেন, ভালো কথা, কিন্তু কতদিন? এসি যাদের বাড়িতে আছে, পুরনো খারাপ হয়ে যাবার মতো অবস্থা হতে চলেছে, ঠিক? তো সেই জন্য এই কৃত্রিম উপায় না থেকে ন্যাচারালভাবে শরীরকে ঠান্ডা করার পদ্ধতি আমাদের খুঁজে বের করতে হবে, না হলে কিন্তু আমাদের কোনো উপায় নাই। কেমন? তাহলে আজকে শুরুতেই সুখবরটা দিয়ে আমরা শুরু করি, যেটা আগামীকাল রবিবার হনুমান মন্দির, দমদম জংশন, হনুমান মন্দিরের ঠিক পেছনেই আমাদের, ওটা হনুমান মন্দির চেম্বার নাম দিয়েছি। তো দমদম জংশনে যাদের নয়, সবার, কারণ জংশনে নেমে 5 মিনিট দেখা যাচ্ছে স্টেশন থেকে হনুমান মন্দির, ওখানে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চলে আসবেন, কোনো রকম অসুবিধে নেই আপনাদের। তো সেই জন্য আপনাদের জানানো থাকলো যে আগামীকালটায় একটা সুন্দর দিন, রবিবার ছুটির দিন পড়েছে, সবাই মিলে দল বেঁধে বাড়ি থেকে চলে আসতে পারেন। হ্যাঁ, দরকার, কারণ আপনারা এই দিনগুলো তো মিস করলে চলবে না আপনাদের, তাই না? ঠিক আছে। এবার তো আপনারা ফোনে চলে আসতে পারেন। আজকে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে আমরা এগোতে থাকবো, আর নিচে নাম্বার দেওয়া আছে, যারা এখন অবধি আসেননি তাদেরকে বলে দিচ্ছি, নিচে 2টি নাম্বারে কল করে বুকিং করে নিতে পারেন আগামীকালকের জন্য। আগামীকালকে আপনাদের দেখার পরেই আবার নর্থ বেঙ্গল, শিলিগুড়ি যারা আছেন তাদের জন্য আবার যেতে হচ্ছে। তাই নর্থ বেঙ্গলে যারা বসে আজকে এই গরমের মধ্যেও অনুষ্ঠান দেখছেন, যদিও আমাদের কলকাতা থেকে আপনারা অনেক ভালো আছেন, অনেক আরামে আছেন, আপনারা ভালো থাকুন,
অবশ্যই কেউ না কেউ তো ভালো থাকুন। সবাই যদি এই গরমের দাবদাহে জর্জরিত হয়ে যায় তাহলে সুস্থ থাকবে, ভালো থাকবে কে? নর্থ বেঙ্গলের মানুষরা আমাদের থেকে ভালো আছে, তাই তাদের জন্য শুভকামনা। এবং আমি পৌঁছাচ্ছি সোমবার সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি, চোখ বন্ধ করে। কেমন? আসতে ভুলবেন না। তাহলে আজকে টক শো আছে, আমরা গল্প করব, কথা বলবো, আবার আপনাদের রোগ বিষয় আসে কথাবার্তাও হবে, কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসতে পারেন। আমরা কিছুদিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম, বড় অদ্ভুত ধরনের শো ছিল সেটি। তো তখন কিন্তু পয়লা বৈশাখের আগে ছিল, যেহেতু আমরা এই গরমের দাবদাহ কিছু বুঝে উঠতে পারিনি। 10 মিনিট আগেও আমরা পুরুলিয়া চেক করলাম, সেখানে এখনো 42 ডিগ্রি দেখাচ্ছে। কলকাতাতে কমে 36-এ নেমে এসেছে, 42 ছিল। তো কলকাতায় টেম্পারেচার নেমে এলো, কিন্তু পুরুলিয়ায় কমেনি, বাঁকুড়ায় কমেনি। কেন? যেহেতু সেখানে কাঁকুড়ে মাটির এলাকা, তাপ ধরে রেখে দিয়েছে। মিনিমাম রাত্রির 10টা-11টা না হলেও এই টেম্পারেচারটা কমবে না। তাহলে বুঝতে পারছেন যে তারা সন্ধ্যার পরেও যে একটু আরাম করবে সেই অবস্থাও তাদের মধ্যে নেই। তার মানে আমরা বাংলার মানুষ খুব ভালো নেই, কষ্টের মধ্যে আছি। হ্যাঁ, ফার্স্ট কলার। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, বলুন বলুন। এগুলো তো সব বলে দিয়েছে নিয়ম, এগুলো এখানে ফোন করে জিজ্ঞেস করার কিছু না। যাই না, এই নিয়ম তো সব আপনাকে জানিয়ে দিয়েছে ওখান থেকে, চেম্বার থেকেই তো আপনাকে জানিয়ে দিয়েছে। না, তখন এলে কি রিপোর্টটা বেড়ে যাবে? মানে যা ছিল তা থেকে বেড়ে যাবে? নিশ্চয়ই না, যা রিপোর্ট ছিল তাই তো থাকবে, তাই না? হ্যাঁ, যেটা চেম্বারের নিয়ম, আমাদের 15 দিনে তো রিপোর্টিং ডেট দেওয়া থাকে, কোনো ফিজ নেওয়া হয় না সেই জন্য। হ্যাঁ, 15 দিন পার করে আপনি এখন এলেন না, তাহলে হবে না। কারণ যে নিয়ম যেটা চলে আসছে দীর্ঘ বছর ধরে, সেটা কারোর জন্য নিয়ম চেঞ্জ করতে পারবো না। তো সেই জন্য এটা নিয়ম। আমরা প্রথম দিন দেখার পর সেকেন্ড ডেতে যেদিন আসবে আমরা কোনো ফিজ নিই না, সেদিনটা ফ্রি। একদম সেই পরের মাসে আবার যখন আসবেন 1 মাস পর, মানে 45 দিনের মাথায়, তখন ফিজ লাগবে আবার। এটা তো নিয়ম বলে দেওয়া আছে, দীর্ঘ 20 বছর ধরে চলে আসছে। তাহলে আমরা আজকের একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে যাই, যেটা কিছুদিন আগেই শোয়ে দেখিয়েছিলাম আমরা, হয়তো কারোর কারোর মনে আছে। হ্যাঁ, নমস্কার। এই যে আমি অ্যালার্জির কথা আপনাকে জানিয়েছিলাম, আমি বলে দিয়েছিলাম করছি। আর অ্যালার্জির ওই যে আইসটা পরীক্ষা করতে বলেছিলেন, তারপরে ওটা থেকে 1350 এখন আমি কি করতে পারি? 1000-এর ওপরে যেহেতু আইজি অ্যালার্জি প্রোফাইল করতে হবে, কি থেকে অ্যালার্জি হচ্ছে এবার খুঁজে বের করতে হবে। 1000-এর ওপরে যেহেতু এসেছে, 1000-এর নিচে থাকলে আমরা ওগুলো স্বাভাবিকভাবে দিই না, কিন্তু যেহেতু 1300-র ওপরে আছে, আপনার অ্যালার্জি প্রোফাইলটা করা উচিত। এবার কি থেকে অ্যালার্জি, নাহলে বুঝে উঠতে পারবেন না, কমাতে পারবেন না। কারণ এক্স্যাক্ট জানতে হবে তো যে আপনার কিসে অ্যালার্জি হচ্ছে। সবসময় যে চিংড়ি মাছে অ্যালার্জি হবে এমন কোনো কথা নেই, ডিমে অ্যালার্জি হবে কোথাও লেখা নেই। ডিম, বেগুন, চিংড়ি মাছ আমরা কমনভাবে বন্ধ রাখি। আপনি অ্যালার্জি প্রোফাইল টেস্ট করাবেন। হ্যাঁ, নেক্সট আপনার কাজ হচ্ছে অ্যালার্জি প্রোফাইলটা করে নিয়ে তারপর চেম্বারে আসবেন। বলে দেবেন, নিচের নাম্বারে কল করুন, সবই তো আমি বলে দিলে কি করে হবে।
বাকি ইনফরমেশন নিচের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বারে কল করে নেবেন, ওনারা আপনাদের হেল্প করার জন্যই বসে আছে। এবং আগামীকাল যেহেতু দমদম আছে, সরাসরি আজকেই নাম লেখান, আগামীকাল চলে আসতে পারেন। হ্যাঁ, দমদম যেহেতু আপনার বাড়ি থেকে একদম সুবিধা হচ্ছে, এর থেকে সুবিধাজনক পশ্চিমবাংলার একদম মেইন জংশন সেন্ট্রাল, যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন আপনার সুবিধাজনক জায়গা হচ্ছে এই দমদম জংশন। কেমন? তাহলে আমরা এই গরমের মধ্যেও ছোট্ট ছোট্ট করে এগোতে থাকবো, এই জন্যই যে আজকেও একটা সুন্দর প্রেজেন্টেশন আছে আপনাদের জন্য। সুন্দর প্রেজেন্টেশনটা আমি আবার বলছি, ওটা মাস 2-3 আগে দেখিয়েছিলাম, হয়তো কেউ কেউ দেখেছেন, কিন্তু বেশিরভাগই দেখা হয়নি ওই সময়টায়, কারণ বেশ কিছু উৎসব অনুষ্ঠান এরকম চলছিল ওই পার্টিকুলার ওই টাইমটায়। তো আপনারা আজকে কিন্তু বেশ মনোযোগ সহকারে প্রেজেন্টেশনটা দেখতে পারেন। মানুষের জীবনটা এখন কি জায়গায় দাঁড়িয়েছে, আজকে গরম পড়তে গরমের আমার মনে হলো যে না, এই অনুষ্ঠানটা আর একবার দেখানো উচিত। তাহলে চলুন আমরা অনুষ্ঠানের দিকে মন দিই, তারপর আবার ফিরবো টক শোতে, তখন আপনাদের সঙ্গে আবার কথা হবে। অনুষ্ঠানের শুরুতে বলছে জীবনটা 1 টাকার কয়েন হয়ে গেছে। মানে দুই বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছিল, আর সেই আলোচনা এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, ভাই জীবনটা না 1 টাকার কয়েন হয়ে গেছে। আরেক বন্ধু বলছে, সে আবার কি? কতজনকে কত রকম জীবনটাকেও তুলনা করতে শুনেছি, কিন্তু জীবনটা 1 টাকার কয়েন হয়ে গেছে মানে? বলছে মানে বুঝলি না, মানে সরকার থেকে, গভর্নমেন্ট থেকেও বলেছে যে অচল নয়, কিন্তু আমাকে আবার কেউ নেবেও না, কারো হাতে জোর করে ধরিয়ে দিলে আবার মারামারি হয়ে যাওয়ার মতো উপক্রম। তাই বলছিলাম যে জীবনটা একদম 1 টাকার মতো, বেঁচে আছি কিন্তু কারোর কোনো প্রয়োজনে আসি না, তাহলে এরকম বেঁচে থেকে লাভ কি? তাই না? কোনদিন ভেবে দেখেছেন, মাথায় এসেছে কি যে জীবনটা, মানুষের জীবনটা 1 টাকার কয়েনের মতো? সত্যি তাই, কারোর প্রয়োজনেই আসতে পারলাম না, একদম না অচল, আবার পুরোপুরি সচল না। কি কঠিন অবস্থায় আছে 1 টাকার কয়েন, ভাবুন। এরকম কিন্তু আমাদের মানুষের জীবনগুলো হতে চলেছে। বেঁচে আছি, মাঝে মাঝে মনে হয় কেন আছি, কার জন্য আছি, কাদের জন্য আছি, সত্যি কি কোনো লাভ হচ্ছে বেঁচে থেকে? মানে মাঝে মাঝে কারণ খুঁজে পাই না। আমি জানি না আপনাদেরও মনে এরকম প্রশ্ন আসে কিনা, আমার মাথায় মাঝে মধ্যে তো আসে, কিন্তু তার একদম পারফেক্ট অ্যান্সারটা কি, হোয়াট ইজ দ্য সলিউশন ফর দিস কোশ্চেন, আমি এখনো খুঁজে বের করতে পারিনি। তো এবার 1 টাকার কয়েনটা কোথায় কোথায় গিয়ে ইন্টারাক্ট করছে সেটা একটু দেখা যাক। না অটোই চলে, মানে পাবলিকের মতামত, অটোয় দিলেও মারামারি, অটো থেকে নেমে যাবার পর আপনি আমাকে 1 টাকার কয়েন দিলেন, আরে বাবা মনে হচ্ছে বিশুদ্ধ সাপ ধরে দিয়েছে। 1 টাকার কয়েন কেন? গভর্নমেন্ট বলেছে এটা অচল না সচল, তাহলে চলবে না কেন ভাই? তুমি তো অস্বীকার করতে পারো না, অ্যারেস্ট হয়ে যাবে যে 1 টাকার কয়েন নিয়ে মারামারি করলে। দ্বিতীয়, না বাসে চলে, আপনি কন্ট্রাক্টরকে দিলে কন্ট্রাক্টর বা মহাশয় আপনার পা থেকে মাথা অবধি একবার মেপে নেবে, মেপে নিয়ে বলবে ভাই কোথায় রাখছিলা এই 1 টাকার কয়েন, এটা নিয়ে যাও বাড়িতে, ওখানে গিয়ে রাইখা দাও যেখানে ছিল, এটা নিয়ে আর বাইর হইও না, অশান্তির সৃষ্টি হইব, প্রচুর ঝগড়াঝাটি হইব, এইটা পকেটে রাইখা দাও, বাইর কইরো না। বাসের কন্ট্রাক্টরও জ্ঞান দিয়ে দিল, যাও তোমার 1 টাকা মাফ করে দিলাম। মানে দয়ার পাত্র হতে হয়, বিশ্বাস করুন। কারোর হাতে যদি 1 টাকা ফেরত দিই, সে এত করুণার সাথে, আর তার সাথেই আবার রাগারাগির সম্পর্ক হয়ে যায়। আমি এক বড় অসহায় জীবন কাটাচ্ছি মাঝে, 1 টাকার কয়েনের জীবন যাদের। তারপরে বলছে না মুদির দোকানে,
মুদির দোকানে দিলে বলে ভাই নিয়ে যাও, পরে দিবা হনে যাও, তোমার পয়সা 1 টাকা নয় মাফ করে দিলাম। বিশ্বাস করুন, নিজেকে বড় অসহায় মনে হয়, নিজেকে একটু ভিখারি ভিখারি মনে হয় আমার। 1 টাকার কয়েনটা দিলাম, নিল না, আমাকে আবার ফেরত দিয়ে দিল। এ তো বড় মুশকিলের ব্যাপার না? তাহলে অচল নয়, আবার চলেও না। তাই আমার মতো এই 1 টাকার মতো জীবন যাদের, তারা আজকে ফোন করবেন, আজকে তাদের সাথে একটু গল্প করব যে 1 টাকার মতো জীবন আর কার কার আছে। বিশ্বাস করুন না, জীবনটা আমার পুরো 1 টাকার মতো হয়ে গেছে। যদি কোনো বন্ধুর মনে হয় আজকে টিভি পর্দার অনুষ্ঠান দেখে যে ডাক্তারবাবু এই আমার জীবনটা 1 টাকার কয়েনের মতো, তাহলে আপনারা ফোন করবেন, আমরা কথা বলবো আজকে। হ্যাঁ, মানে আমাদের জীবনটা নিয়ে যে মানুষ কি ছিনিমিনি খেলছে, একবার এই হাত একবার ওই হাত, মানে কেউ নিতে চায় না, কারোর হাতে দিয়ে দিলে আবার ফিরিয়ে দেয়, মানে কোনো মূল্য নেই, যখন তখন অপমানিত হতে হয়। ডিসগাস্টিং। যাই হোক, যাই আমরা পরে। হ্যাঁ, ফোন নিয়ে যারা নিষ্পিস করছে, হাত চুলকাচ্ছে, তারা একটু দেয়ালে হাত ঘষে নিয়ে চুপ করে বসুন। হ্যাঁ, আমরা যখন টক শো এর সময় ফিরবো তখন প্লিজ আপনার অ্যান্ড্রয়েডটা দামি অ্যান্ড্রয়েড আমি জানি, কিন্তু প্লিজ হাত চুলকাবেন না, মোবাইল নিয়ে চুলকাবেন না। এমনি গরমের সময় ঘামাচি হয়ে গেছে, কেন আর এসব? চুপ করে মন দিয়ে অনুষ্ঠানটা দেখুন, ভালো লাগবে। আর তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার পরের পর্বে ঢুকবো। ব্রেকের জন্য তৈরি হই। হ্যাঁ, গরমের সময় প্রোডাক্টগুলো জানতে হবে তো কোনগুলো ভালো হতে পারে মানুষের। তাই ব্রেকের পর ফিরছি আজকের অচল পয়সায়। ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করা। ভালো থেকো মা। ভালো থেকো মা। ফিরে এলাম আবার ব্রেকের পর। ধন্যবাদ সবাই অপেক্ষা করার জন্য। আবার একবার মনে করিয়ে দিই যে আগামীকাল থেকে দমদম জংশন হনুমান মন্দির চেম্বার আমাদের শুরু হচ্ছে। হনুমান মন্দিরের ঠিক এক্স্যাক্ট একদম পিছনে ওই পচা খালটি আছে, নতুন ব্রিজ হয়ে গেছে, একদম পচা খালের কাছে গিয়েই। পশ্চিমবাংলার বিখ্যাত ওই পচা খাল, প্রচুর ডেঙ্গু মশা তৈরি হতো আগে, কিন্তু এখন না, কমে গেছে, কিন্তু জলটা পরিষ্কার হয়নি, একদম কালো দিঘির মতো কালো হয়ে আছে, তাই পচা খাল নামে বিখ্যাত। একদম পচা খালের পাশেই নতুন ব্রিজ হয়ে গেছে। যারা নাগের বাজার থেকে আসবেন নতুন ব্রিজ ক্রস করেই হনুমান মন্দির, আর এদিক থেকে দমদম জংশন থেকে ডাইরেক্ট ব্রিজ অবধি হনুমান মন্দির। অটো টোটো অনেক দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে আসার জন্য, একদম চোখ বন্ধ করে চলে আসুন। ঠিক, তাহলে আমরা আবার অনুষ্ঠানে ঢুকি। যে কেউ এই দুনিয়ায় প্রচুর মানুষ আছে যারা কম পরিশ্রম করে, অল্প পরিশ্রম করে তারা অনেক টাকা উপার্জন করতে চায়। সেটা কি সম্ভব? আচ্ছা, আপনার মনে হয় যে ওই টাকা তার ভোগে লাগবে? নিশ্চয়ই না। 2 নম্বর রাস্তা,
সব মানুষের জীবনে আসে। যে পার করতে পেরেছে, যে যায়নি, কোনো বাধা দেয়নি, সে ভালো আছে। আর যে ত্যাগ করতে পারেনি, লোভ সামলাতে পারেনি, একদম ডুবে গেছে, শেষ জীবনটা। পৃথিবীতে কখনো 2 নম্বরই করে মাথা উঁচু করে বেঁচে থাকা যায় না। অসৎ পথ অবলম্বন করে মাথা উঁচু করে বাঁচতে পারবেন না, সম্ভবই না, যেটা কোনোদিন হয়নি। ওসামা বিন লাদেন মানুষটি অত্যন্ত শিক্ষিত ছিল, কিন্তু তিনি অসৎ পথ অবলম্বন করছিলেন। এই অসৎ পথ অবলম্বনের ফলে তাকে শেষ হতে হয়েছে। দাউদ ইব্রাহিম নাম শুনেছেন, ওই মানুষটিও ছিল কিন্তু অসৎ পথেই, হঠাৎ শেষ হয়ে গেল। এমনিভাবে হঠাৎ করেই শেষ হয়ে যেতে হয় এই অসৎ পথ অবলম্বন করলে। কিন্তু আপনি সৎ পথে থাকুন, আপনার অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু আবার আপনার ওই ধর্মের ক্ষীণ হয়ে জ্বলা মোমবাতি ধীরে 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 কিন্তু জ্বলবে। ধর্মের বাতি ক্ষীণ হলেও জ্বলবে, অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে, রোশনাই ঝলকায় একদম ঝাড়বাতির মতো। কিন্তু একদম হঠাৎ করে একদিন লোডশেডিং হয়ে যাবে, আর কারেন্ট আসবে না। তেমন অনেক মানুষ আছে যারা হঠাৎ করে সেই একেবারে বড়লোক হতে চায়, হঠাৎ করে সেই অনেক পয়সা প্রতিপত্তি করে ফেলতে চায়। সম্ভব নয়। আপনার মধ্যে যদি সত্যিকারের শিক্ষা থাকে, একটু অপেক্ষা করুন, ধীরে ধীরে কোনো সৎ পথ অবলম্বন করুন, আপনি দেখবেন একটা সময় একটা জায়গায় ঠিক পৌঁছেছেন। যেমন চলুন দেখি আমরা, কিছু মানুষ পরিশ্রম করে সফলতা পেতে চায়, দিন রাত খাটছে, পরিশ্রম করছে, তারপর তাদের এই সফলতা। কিন্তু সব মানুষ কি চায়? পড়াশোনার ক্ষেত্র একজন সারা রাত দিন খেটে পরিশ্রম করে পাশ করছে, আর একজন ওই পরীক্ষার রাতগুলো জেগে সে পড়ে না, বসে বসে চোতা বানায়, ওতে লিখে লিখে টুকলি করে এই পকেটে এই পকেটে এই পকেটে এই পকেটে সাজিয়ে নিয়ে গিয়ে টুকে পাশ করে বেরিয়ে আসে। আচ্ছা, ওই চোতা বানিয়ে টুকে পাশ করা মানুষটি যেখানে চাকরি বাকরি করবে, বা মেডিকেলে হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তারি জায়গায় যদি কোনোদিন চান্স পেয়ে যায়, ওই চোতা বানিয়ে পাশ করলো যে ছেলেটি, তার হাতে পাশ মানে মানুষ সুস্থ হবে যদি ডাক্তার হয়? না। যে জন্যই আপনারা দেখবেন কোভিডের সময় থেকে সমস্ত সেকশনে, ট্রেডেই কিন্তু স্ট্রিমে অনলাইন পড়াশোনা হয়েছে। একমাত্র মেডিকেলে কলেজ থেকে কোনো রকম অনলাইন পড়াশোনা হয়নি, বা পরীক্ষার ব্যবস্থাও হয়নি। কারণ এই মেডিকেল এক্সাম যদি অনলাইনে হয়ে যায় পুরোপুরি, সেই ছেলে পাশ করে আর ডাক্তার হবে না, ডোম হয়ে যাবে, ডোম, রোগী মেরে ফেলবে সব। কারণ এটা তো এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, এখানে অন্য কিছু না। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে হ্যাঁ, একটা মেশিন খারাপ হয়ে গেল, আবার তাকে রিমেক করা যেতে পারে, তৈরি করা যাবে। আবার একটা মানুষ মারা গেল, আবার তাকে বাঁচিয়ে দিয়ে যাবে, তা তো হয় না। যে জন্যই সারা পৃথিবীর মধ্যে একমাত্র এই স্ট্রিমটাই ছিল কোভিডের পর থেকে। কোনো দিন কোনো এক্সাম আজও অবধি, আমাদের ওই সময় এক্সাম ছিল, হয়নি, অনলাইন হয়নি। হ্যাঁ, ক্লাস হয়েছে, সেমিনার হয়েছে, আমরা একসঙ্গে সেমিনার করেছি ওই সময়। কেমন? তাহলে ভালো ফল পেতে হলে, রাত্রে ভালো ঘুমাতে হলে সৎ পথে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে, কায়িক পরিশ্রম। সকাল 8টা থেকে রাত্রির 12টা, 2টো, 1টা অবধি হয়ে যাচ্ছে। কিসের জন্য? আমরা কি অনেক টাকা রোজগার করে নিয়ে যাচ্ছি? না, লাগে, যাদের যে প্রফেশনে যেমন লাগে। কেউ কেউ তো করছে, পরিশ্রম করছে না। তাহলে সফলতা পেতে গেলে 2 নম্বর না, 1 নম্বর সৎ পথ। অপেক্ষা করুন একটু, তাও ঠিক আছে, কিন্তু তাড়াহুড়ো করে অসৎ পথে চলে গিয়ে একদম হেল করে ফেলবেন না লাইফটাকে, ফিউচারটাকে। শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে একেবারে জন্য। নেক্সট বলছে, আর কেউ ঘুমিয়ে সফলতা পেতে চায়। কেউ জেগে তো কেউ ঘুমিয়ে।
नन्ही चिट्ठी जब दाना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है। चढ़कर गिरना, गिरकर चढ़ना असफलता नहीं है। তো এখানেও তাই বলছে যে ঘুমিয়ে স্বপ্ন দেখে সফলতার উচ্চ শিখরে পৌঁছানো সম্ভব নয়, কখনোই না। একমাত্র লটারিই আছে। কালকে সকালবেলা গিয়ে লটারি কাটলাম, কপাল ভালো ছিল, লেগে গেছে, 1 কোটি টাকা পেয়েছি। তার মধ্যে টিডিএস কেটে বাকিটা হাতে, 90 লাখ। তারপর আরো দান ধ্যান ইত্যাদি সব আছে ওদের, করে প্রায় 70-75 মতো পাওয়া যায়। তাহলে বুঝতে পেরেছেন যে একমাত্র পৃথিবীতে এই রাস্তাটাই খোলা আছে, যে কারোর ভাগ্য ভালো ছিল, লেগে গেছে, তাহলে কাল থেকে আবার লটারি কাটতে যাবেন না বিনা পরিশ্রমে বড় লোক হওয়ার জন্য, ফকির হয়ে যাবেন। ওরকম লক্ষ লক্ষ মানুষ ট্রাই করেই যাচ্ছে। 50 টাকা, 60 টাকা, 150 টাকা, 5000 টাকা। তারপরে আমি বেশি লটারি পেতে দেখিনি বাবা, আমার নিজের চোখে। হয়তো পাচ্ছে কেউ না কেউ, আমি দেখিনি যে আমার বন্ধু বান্ধবদের মধ্যে 1 কোটি টাকা লটারি পেয়ে গেছে, না, দেখিনি। তাহলে মূল মন্ত্র এটাই যে আমরা যদি কোনো অসুখ বিসুখের ব্যাপারেও ডিসকাশন করি, সেখানেও প্রচুর মানুষ মনের দিক থেকে হেরে গেছে, আর হবে না, আর হবে না, জাস্ট। কারণ তারা বারবার একটা কথাই মনে করছে যে কি হবে, আর এত টাকা পয়সা খরচা হয়ে গেছে, আর এখান থেকে বাঁচার কোনো চান্স নেই। ডাক্তারবাবু এমনিতেই বলে দিয়েছে এই রোগ ভালো হয় না। কিন্তু সব অসুখকে নিয়েই ডাক্তারবাবু বলে, প্রতিটা অসুখকে নিয়েই বলে এটা ভালো হয় না, কারণ উনি সবটা ভালো করতে পারেন না, সব রোগ হয়তো। আর আমরা এটা শুনে শুনে অভ্যাসও করে ফেলেছি। কিন্তু ভালো থাকা কি যায় না? আমি ভালো হবার কথা বাদ দিলাম, ভালো তো থাকা যায়। খালি ভালো থাকতে গেলে মন ভেঙে ফেললে হবে না, মনের জোর রাখতে হবে। আমি মেনে নিলাম আপনাদের কথা, বড় বড় ডাক্তারদের কথা, গোল্ড মেডেলিস্ট, FRCS ডক্টররা বলছে এই রোগ ভালো হয় না, আর যা বেশ ভালো হয় না। ওই মানুষটাকে ভালো রাখা যায় কি? যদি সেটা তো বলে যায় না, তাহলে বলবো ডাক্তারি ছেড়ে দিন, আমরা করবো না ডাক্তারি, আর সবাই মিলে ডাক্তারি ছেড়ে দিই। যদি একটা মানুষকে একটু ভালো রাখতে না পারি, ঝোড়া কোদাল নিয়ে মাঠে যাওয়া দরকার আমাদের সবার। আমি ভালো করতে হবে বলছি না, একটা মানুষ তো এইটুকু আশা নিয়ে আসে, ভালো থাকে একটু। পৃথিবীতে অনেক অসুখ আছে, সত্যি ভালো হয় না সেগুলো, কিন্তু সেগুলো ম্যানেজ করা যায় খানিক দিনের জন্য, কয়েক বছরের জন্য। উই ক্যান ম্যানেজ, উই ক্যান প্রিভেন্ট দ্য ডিজিজ, we can increase his or her lifetime, not life lasting period. এইটুকু তো আশা করবে। হ্যাঁ, আমি লাইফ টাইমের জন্য সুস্থ হয়ে যাব না, সেটা বলা যায় না, কিন্তু তার লাস্টিং পিরিয়ডটা তো বাড়ানো যেতে পারে। যে 1 মাস বাঁচবে বলেছিল, সেটাকে আরো 3 মাস বা 1 বছর, কার না একদিন বেশি বাঁচতে ইচ্ছা করে, ঠিক না? চলুন একটা সুন্দর গল্প শোনাবো এবার। কাকে নিয়ে? স্বামী বিবেকানন্দ। আমি এনার ভক্ত ছোট্টবেলা থেকে, আমরা টেক্সট বুক থেকে পড়ার পর থেকে ওনার ফ্যান হয়ে গেছিলাম। তারপর সময় সুযোগ পেলে এখনো অবধি ওনার কথাগুলো পড়ি, ভালো লাগে। এবং ওনার জীবন চরিত, আপনারাও বই পড়া ছেড়ে দিয়েছেন, কিন্তু পড়ার অভ্যাস করুন, দেখবেন ভালো থাকছেন, মনের অনেক টেনশন দূর হয়ে যায়। যারা বই পড়ার নেশা আছে তাদের জীবনে টেনশন হতে পারে না, অনেক কম হবে, টলারেট করতে পারবেন নিজের টেনশনকে। তাই স্বামী বিবেকানন্দ নদীর পাড়ে এসে অপেক্ষা করছিলেন নৌকার জন্য, অনেকক্ষণ ধরে, প্রায় 1-1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছে, কেউ নেই, চুপ করে দাঁড়িয়ে আছে, কখনো বসছে, কখনো একটু হেঁটে বেড়াচ্ছে। তিনি সন্ন্যাসী মানুষ, ভ্যালপ্যাল করে তো গিয়ে কারোর সঙ্গে বকে ফেলতে পারে না,
ও মাঝি ভাই কত টাকার মাছ পড়লো, জ্যান্ত মাছ নাকি, কত করে কিলো যাচ্ছে। আরে উনি সন্ন্যাসী মানুষ, মাছের দর জেনে কি হবে, তাই চুপ করে বসেই ছিলেন। আর উনি বেশ গাম্ভীর্য মানুষ ছিলেন, জানেন আপনারা, তো চুপ করে বসেই ছিলেন। তো হঠাৎ এক সাধু বাবা তার কাছে আসে। সাধু বাবা এসে চারপাশে তার ঘুরতে থাকে, স্বামীজির পা থেকে মাথা অব্দি দেখতে থাকে। তারপর একবার জিজ্ঞাসা করে, আপনি না সেই স্বামীজি? স্বামীজি বলে, হ্যাঁ বলুন। যার সারা বিশ্ব জুড়ে নাম ডাক আছে, আপনার এত নাম ডাক, এত বড় স্বামীজি, আর আপনি এই নদীর পাড়ে অপেক্ষা করছেন? আপনি তো পায়ে হেঁটেই চলে যেতে পারেন। চিন্তা করুন, মানে এরকম কিছু কুচুটে মানুষ আছে তো দেশে, মানে আপনি কোথাও চুপ করে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন, আপনাকে গিয়ে দেখবেন কাটি করার জন্য। কি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ বাসে। বাসে কেন, আপনি তো ট্যাক্সি করে, ওলা করে চলে যেতে পারেন। আরে ওর জন্য পয়সাটা তো বেশি লাগে। আপনাকে বলতে বলেছি আমি কিসে যাব? না না, আপনাকে তো আইডিয়া দিতে বলিনি, আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমি বাসের জন্য অপেক্ষা করছি। আপনাকে এসে কে কাটি করতে বলেছে, আমাকে কে বলতে বলেছে আপনি ওলা করে চলে যান, তাড়াতাড়ি হবে? আপনাকে আইডিয়া দিতে বলেছি আমি। তাতে আপনি যেখানে যাচ্ছেন যান না, আপনার কাজে নিজের চরকায় তেল দিন। ঠিক? তো স্বামীজিও গম্ভীরভাবেই ছিল, বললো হ্যাঁ আমি সেই স্বামীজি। তা সেই বুড়ো সন্ন্যাসী আবার স্বামীজিকে ছোট করতে থাকে। আপনি নাকি বিশ্বজোড়া নাম আপনার, আপনি অনেক বড় সন্ন্যাসী, আমাদের তো কেউ পৌঁছেও না, ডাকেও না, আর নামও জানে না। তা আপনি পায়ে হেঁটে নদী পার হতে পারছেন না? বলছেন না। আপনি পারেন? বলছে দেখেন তাহলে, তাহলেই প্রমাণ হয়ে যাবে আপনি বড় স্বামীজি না আমি বড় স্বামীজি। বলেই ওই সাধু বাবা জলের মধ্যে নেমে পড়েছে। চলুন দেখুন। স্বামীজি তখন দেখছে সাধু বাবা সত্যিই তাই, মানুষটা জলের ওপর হেঁটে হেঁটে চলে গেল অনেক দূর ওপার, আবার ওই পার থেকে একটু একটু করে জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ফিরে আসছে। ফিরে এসে আবার স্বামীজির কাছে দাঁড়ায়। এইবার স্বামীজির কাছে এসে বলছে, দেখলেন এরে বলে বিদ্যা, এসব কলা কুশলী বিদ্যা শিখতে হয়, নাহলে স্বামীজি হওয়া যায় না, বুঝলেন? তো আপনার তো বিশ্বজোড়া নাম হয়ে গেছে, কিসের জন্য হয়েছে আমি জানি না, কিন্তু আমি জলের উপর হেঁটি দেখাতে যেতে পারি, আসতে পারি। সে যত গভীরই যেমন খুশি জল হোক, সমুদ্রের তুফান ভরা জল হোক, কালো জল হোক, আর নর্মাল গঙ্গা হোক, আমি পার হয়ে যাব নিজের পায়ে হেঁটি, কোনো নৌকার জন্য অপেক্ষা করি না। তো স্বামীজি বুঝতেই পেরেছেন তাকে ছোট করছে, অপমান করছে। স্বামীজি চুপ করে বসে মাথা নিচু করে শুনছে। তারপর স্বামীজি বলে, আপনি কি ওপারে যাবেন? বলে হ্যাঁ যাবো তো। বলছে চলুন তাহলে নৌকায় উঠি। তাই এবারে স্বামীজি আর ওই বুড়ো সাধু দুজনে নৌকায় উঠেছে। তাই নৌকা এবার ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে নৌকা যেতে যেতে জলের মাঝখানে এবার এসে কাছাকাছি এসে স্বামীজি তখন জিজ্ঞেস করছে, আচ্ছা সাধু বাবা, আপনি আমার থেকে অনেক বড় সন্ন্যাসী, আপনার অনেক বড় বিদ্যা, আমি মানতে বাধ্য হলাম। আমি এরকম জীবনে কখনো দেখিনি যে জলের উপর কোনো মানুষ হেঁটে যেতে পারে। যে হ্যাঁ, এইটা যে স্বীকার করিছেন এর জন্য ধন্যবাদ, আপনার আশীর্বাদ করি, আপনি আরো বড় হন। বলছে সে তো ঠিক আছে সাধু বাবা, তো আপনার এই জলের উপর দিয়ে হাঁটা এটা শিখতে আপনার কত বছর লেগেছে? কেন? 15 বছর লেগেছে। 15 বছর? হ্যাঁ, সাধনা করতে হয় বুঝলে, সাধনা, নাহলে স্বামীজি হওয়া যায় না। আবার অপমান করছে, মানে সুযোগ পেয়ে গেছে। এইবারে স্বামীজি মাঝি ভাইকে ডেকে বলল, ও মাঝি ভাই, তোমার কত পয়সা হয়েছে? মাঝি ভাই বলল, ওই তো 2 আদুলি দিলেই চলবে স্বামীজি। তার মানে 1 টাকা হয়েছে, 16 আনা। বলছে হ্যাঁ স্বামীজি। তো বলে এবার স্বামীজি দুজনের, ওই সাধু বাবার আদুলি আর নিজের জন্য 1টা আদুলি, মানে 2টো আদুলি মিলে 16 আনা আগেকারের দিনে, সেটা দিয়ে পাড়ে নামার পর এবার সাধু বাবাকে বলছে, সাধু বাবা আপনি বলছিলেন, এবার স্বামীজি এবার তাকে 1 হাত নিচ্ছে আর কি, এবার পুরো ভালো করে মন দিয়ে শুনুন। এইবার সাধু বাবাকে বলছে, সাধু বাবা আপনি আমাকে ওপারে বললেন
যে আমার নাকি নাম ডাক বিশ্বজোড়ার নাম, আমি নিজে জানি না, তবুও আপনার কথা শুনে বুঝলাম যে লোকে বোধহয় একটু আধটু চেনে আমাকে, নাহলে আপনি এসে আমাকে চিনলেন কি করে? ঠিক কথা। তা আপনি সেটা কি জানার চেষ্টা করেছেন যে বিশ্বজোড়ার নাম হলো কিভাবে, কেন? বলছে না তো, যে আপনি যে 15 বছর ধরে শুধু জলের ওপর হাঁটাটাই প্র্যাকটিস করেছেন, আপনি আর কিছু শেখেননি সাধু বাবা। এই 15টা বছর ধরে যদি মানুষের পাশে থাকতেন, মানুষের জন্য কল্যাণকর কোনো কাজ করতেন, মানুষের সেবায় নিজেকে নিয়োগ করতেন, তাহলে আপনাকেও কিন্তু জনে জনে মানুষ চিনত, আপনাকেও এসে বলতো আপনি সেই বিশ্বজোড়া সাধু বাবা না। আপনার এই 15 বছরের কাজটা আমার একটা আদুলি দিয়ে কাজ হয়ে গেল, এখানে হয়ে গেল তো। তাহলে আমি 15 বছর কি ব্যয় করব যেটা একটা আদুলিতে কাজ হয়ে যায়? কি ভাবছেন আপনারা? এটাই হচ্ছে স্বামীজি। তাহলে আমাদের জীবনের ক্ষেত্রেও এমন, যে কাজটা 1 ঘন্টায় হয়ে যাবে, আমি সেটাকে নিশ্চয়ই 1 মাস টাইম নেব না। আরো অন্যান্য কাজ আছে। আমরা আমাদের জীবনের ওই ছোট্ট 1 ঘন্টার কাজটাকে কাল করব, আগামী পরশু করব, থাক পরের দিন করব, পরে করলে হবে, ওখানে এই সমস্ত বলে আমরা এড়িয়ে যাই। তাই একটা ছোট্ট হওয়া কাজ 1 বছরের পর ধরেও দেখি যে না, শেষ হয়নি। কেন? আমরা সেটাকে পাত্তাই দিইনি, আমরা অন্য কাজের পেছনে পড়েছিলাম। হ্যাঁ, কিন্তু একটা অতীব প্রয়োজনীয় কাজ যেটা 1 ঘন্টা সময় দিলে হয়ে যেত, আমরা সেটা 1 ঘন্টা সময় ব্যয় করে করিনি। সেই না করে ওটা 1 বছর পরেও গিয়ে দেখছি কাজটা আর হয়নি, হলো না। তাই স্বামীজি উচিত শিক্ষা দিয়ে গিয়েছিলেন ওই সাধু বাবাকে নদীর পাড়ে নামার পর, যে আপনি মানুষের সেবায় নিজেকে নিয়োগ করুন। জলের ওপর হেঁটে ওটা আপনি আপনার ম্যাজিক দেখাচ্ছেন, এতে মানুষের কোনো উপকার আসবে না কিন্তু। আর আমি 15 বছর ধরে মানুষের উপকার করে এসেছি, যে জন্য মানুষ আমাকে খোঁজে, মানুষ আমাকে চেনে। আপনার ওই জলে হাঁটার জন্য মানুষ আপনাকে খুঁজতে যাবে না, কিন্তু 4টে গরিব মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ালে তারা খুঁজে বেড়াবে, কোথায় গেল ওই মানুষটা যে আমার পাশে দাঁড়িয়েছিল, যে আমাকে একবেলা খেতে দিয়েছিল। এটাকে বলে স্বামীজি। আপনারা ভাবছিলেন না ডাক্তারবাবুর কাজ নাই, এখনো স্বামীজি পড়ে? পড়াশোনা উঠে গেছে, এখন তো ফেসবুক পড়ে লোকে। বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি আমরা যে ফেসবুক, আমিও যে দেখি না তা নয়, নিশ্চয়ই অফ টাইমে গাড়িতে যেতে একটু দেখে নিই। এতে কি অনেক জ্ঞান অর্জন হয় আমাদের, সাময়িক কিছু ভালো পোস্ট হয় ফেসবুকে, সেখান থেকে একটু আধটু নলেজ বাড়ে। আমরা কি অগাধ জ্ঞান পাবার জায়গা ওটা পেয়েছেন কখনো? অগাধ সময় নষ্ট করার জায়গা। রাগ করার কিছু না, এটা বাস্তব কথা। আজকের ডেটে এসে দাঁড়িয়ে সারাংশ বলছি। তাই সেই জায়গায় যারা একটা সময় পড়াশোনা করতেন, বই পড়তেন, হ্যাঁ, বই পড়া মানে যে পড়াশোনার স্কুলের বই, কলেজের বই পড়তে হবে বলিনি। এমন অনেক ম্যাগাজিন আছে যেখানে সত্যিকারের নিজের জ্ঞান বাড়ানো যায়। যদি কোনো টপিক দেখে মনে হয় যে হ্যাঁ, এটা মানুষের কল্যাণকর কাজে আসবে, আপনি পড়ে নিশ্চয়ই পড়তে ইচ্ছা হবে আপনার। নিজের ভালো লাগা, এটা একটা সময় ছিল, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে লাইব্রেরি থাকতো, মনে পড়ছে? এখন সেই লাইব্রেরি কালচারটা উঠে গেছে, নেই। মানুষ যদি পড়তে ভুলে যায়, মানুষ কি করে শিখবে? আমরা শিখবো কিভাবে? না পড়ে শেখার কোনো জায়গা আছে? আমাকে তো কারোর না কারোর থেকে জ্ঞানটা অর্জন করতে হবে, তাহলে আমায় পড়তে হবে কারোর না কারো লেখা বই। আর সেই জ্ঞানটা যদি আমি না পাই, আমি আরেকজনের উপর প্রয়োগ করব কিভাবে? ভাববেন না আপনাদের জ্ঞান দিচ্ছি, সেই দুঃসাহস আমার নেই। কিন্তু তবুও মানুষ পড়া ভুলে গেছে। এত যে বই মেলা হয়, এবারে কলকাতা বই মেলায় রেকর্ড ভিড়, আর বই বিক্রির বেলায় বলছে রেকর্ড ব্রেক। প্রতিবারে যা বছর যা বই বিক্রি হয়, এবছর তার অর্ধেকও হয়নি। তাহলে এত লোক খেতে আর সেলফি তুলতে গিয়েছিল। ক্যালকাটা বুক ফেয়ারে এখন লোক যায় খাবার খেতে আর সেলফি তুলতে। এইগুলোকে বলা হয় আতলামো। বই কেন বিক্রি হয়নি? বই ঘেঁটেছে, আবার র্যাকের মধ্যে রেখে দিয়েছে, হ্যান্ডমিলগুলো জোগাড় করেছে, লোটে মাছের চপ খেয়েছে, ফুচকা খেয়েছে, বিভিন্ন ধরনের ফ্রাই খেয়েছে, বয়ফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে,
একটু বড় বড় আর্টিস্টরা প্রোগ্রাম করছে, একটু বাউলের গান শুনেছে, সেলফি তুলেছে, চলে এসেছে। কারণ ওগুলো পোস্ট করতে হবে, কলকাতা বই মেলায় গিয়েছিলাম, কি কি বই কিনলাম না, বই কিনতে নয়, একটা অভিজ্ঞতা বাড়াতে। আছে এরকম অনেক মানুষ। আমাদের মধ্যমগ্রামে যে বই মেলাটা হয়, আমি যাই প্রতি বছর। কলকাতায় তো সব নতুন নতুন বইয়ের দোকান, ওখানে মধ্যমগ্রামে যে একটা বই মেলা হয়, সেখানে নতুন একটা জিনিস দেখবেন আপনারা, প্রচুর পুরনো বইয়ের দোকান, এবং সেই দোকানে যে বইগুলো পাওয়া যাচ্ছে আর নতুন কোনো সংস্করণ বাজারে পাওয়া যায় না। আমি এবছর গিয়ে দেখলাম অসাধারণ কালেকশন। যারা বই ভালোবাসেন আসতে পারেন মধ্যমগ্রাম চৌমাথাতে, জেনে যাবেন, এখানে খোঁজ রাখলে বা গুগলস তো খবর দেয় আপনাকে, মধ্যমগ্রাম বইমেলা। এবং এই গরমের সময়, বোধহয় 2 সপ্তাহ আগের কথা বলছি, চৈত্র মাসে হলো, এই গরমে একটা অদ্ভুত টাইমে হয়। তাতেও দেখেছি প্রচুর লোকের ভিড় না, সুন্দর অনুষ্ঠান হয়, কম সংখ্যক লোকের ভিড়, কিন্তু সবাই বই কিনে বাড়ি ফিরছে। তো ওটাই তো দরকার। এক গাদা ফালতু গ্যাদারিং লোক লাভ কি, যারা বই কিনবেই না। তো এই জন্যই বলা, রামকৃষ্ণ কথামৃত, স্বামীজি, এদেরকে না পড়ে মানুষ হবে বলে মনে হয় না। এখনো অনেকগুলো বাকি আছে পড়তে হবে, তবে যদি শিখি ভাগ শেখা যায়, তাহলে এই জন্য পড়ার দরকার আছে। আজকে স্টুডেন্টসদের, বাবা মাদের বলি বিশেষ করে, আপনারা এমনভাবে মোবাইলের নেশা ধরিয়ে দিয়েছেন, বলে স্যার আমরা কি ধরিয়েছি? এটা এখন মায়েরা রেগে যাচ্ছে এই কথাটা শুনে। বাচ্চাদের মোবাইল ধরাবার প্রধান সূত্র হচ্ছে মা। মানে সে তার নিজের মতো করে একটু সময় কাটাবে বলেই বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে, যা বাবা লাটা চুকে যা, তুই যেখানে খুশি গিয়ে বসে থাক, মোবাইল নিয়ে যা খুশি কর, আমাকে আমার মতো একটু থাকতে দে। সে নিজের মতো করে মায়েরা থাকবে বলে আজকে এই প্রতিটা বাচ্চার মোবাইলের নেশাটা ধরিয়ে দিয়েছে। যদি বলে না বাবা ধরিয়েছে, কি করে হয়? সে তো সারাদিন বাড়িতেই থাকে না, রাতে বাড়ি ফেরার পর ছেলে একটু বাবার মোবাইল নিয়ে খেলতেই পারে। আপনি যে সারাদিন ধরে নেশাটা ধরিয়ে দিলেন, সর্বনাশটা করে দিলেন, ওই ছেলেকে আর মানুষ করতে পারবেন? আপনার 14 পুরুষের ক্ষমতা নেই। এই মোবাইলের নেশা, যে নেশা ধরে নিয়েছে ছোট বাচ্চারা, আর বের করতে পারবেন না মাথা থেকে। আর এইখান থেকে কোথাকার জল কোথায় গড়িয়ে যায় আপনি খালি দেখতে থাকুন। আপনি ভাবুন না, যখন মোবাইলটা হাতে দেননি তখন আপনার ছেলে কি ব্রিলিয়ান্ট ছিল, কেমন ছড়া মুখস্থ বলতো, স্কুলে সব পড়া করতো। আপনি যেদিন থেকে মোবাইলটা দিয়ে দিয়েছেন, তার পড়াশোনার অবস্থাটা কি? সে কখন এক্সট্রা ওয়ার্ক এডুকেশন করবে? সে কখন ছবি আঁকবে, কখন গান করবে, কখন? সে তো সারাক্ষণ ইউটিউব দেখছে। এইগুলো রাগ করার কথা না, এগুলো দরকার আছে। কারণ আমরা সবাই, সামাজিক সম্পর্ক তো আছে আপনাদের সঙ্গে একটা। আপনি ভালোই কোনোদিন আমাদের চেম্বারে আসুন না আসুন, তাতে কিছু যায় আসে না, বাট আমরা একটা মিডিয়ার মাধ্যমে তো আমাদের একটা ছোট্ট সম্পর্ক তৈরি হয়েছে। এত বছর ধরে, 24 বছর ধরে আসছি মিডিয়াতে। তাহলে সেই জায়গায় যদি আপনি কোনোদিন এসে বলেন স্যার ছেলেটাকে মানুষ করতে পারলাম না, মোবাইল নিয়ে প্রতি বছর ফেল করছে, শুনে তো আমাদেরও খারাপ লাগবে। কারণ আপনার তো কষ্ট করা, রক্ত জল করা পয়সা, সেই পয়সায় একটা বছর 2 বছর এইভাবে বছরের পর বছর খরচা করে যদি আপনার বাচ্চাটা পাস করতে না পারে, সেটা বাবা মার কোথায় ঘাটা লাগে সেটা তো ফিল করতে পারি আমরা। সেখানে কি ওষুধ দিয়ে চলবে, মেডিসিন দিয়ে চলবে, ঠিক করা যায় না। এখানে মাকে স্ট্রিক্ট হতে হবে। যে ফ্যামিলিতে মা স্ট্রিক্ট নয়, মা মায়ের মতো থাকে, মানে আমাকে আমার মতো থাকতে দাও গানটা মায়েরা করে, তাহলে হয়ে গেল। কোনদিন বাদে দেখবেন ছেলে আর ঘরে ফেরেনি, পাশের বাড়ির চম্পাকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, মা তো ওদিকে সারাক্ষণ আয়নার সামনে বসে আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও গান করেই চলেছে। মাকে এখন মায়ের মতো থাকতে দেওয়ার টাইম নয় আপনার। আপনি